গণভোট, যেখানে হ্যাঁ জিতলেই বদলে যাবে বাংলাদেশের চেহারা, বদলে যাবে সংবিধান, হ্রাস পাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা, একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাবে সরকার। এমনকি বিএনপি জিতলে তারেক রহমানেরও প্রধানমন্ত্রী হওয়াটা হয়ে উঠবে অনিশ্চিত। তাহলে কেন সরকার কিংবা অন্যান্য দলগুলো হ্যাঁ ভোটকে জেতাতে উঠে পড়ে লেগেছে? এর পেছনে কি কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে, নাকি গোপনে বদলানো হচ্ছে বাংলাদেশের রাজনীতিকে? নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি, যে নির্বাচন ঘিরে ভেতরে ভেতরে চলছে বহু হিসাব নিকাশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হবে গণভোট। গণভোট দেওয়ার সময় মাত্র 4টি বিষয় লেখা থাকবে, যা দেখে সিদ্ধান্ত নিতে হবে আপনি হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট। কিন্তু আসলেই কি এই 4টি বিষয়ের জন্যই ভোট নেওয়া হচ্ছে, নাকি এর আড়ালে চলছে অন্য কিছু? এসব বুঝতে হলে আপনাকে আগে জানতে হবে এই গণভোটটা আসলে কি। গণভোট সাধারণত অনুষ্ঠিত হয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে। একটি বিষয়ের উপর জনগণের সমর্থন আছে কিনা তা যাচাইয়ের জন্য যে ভোট অনুষ্ঠিত হয় তাকে গণভোট বলে। গণভোটে শুধু হ্যাঁ অথবা না ব্যালটে সিল দেওয়া যায়। আপনি সমর্থন করলে হ্যাঁ ব্যালটে ভোট দিবেন, আর সমর্থন না করলে না ব্যালটে। এই গণভোট নানা কারণে হতে পারে: সংবিধান সংশোধন, আইন তৈরি, রাজনৈতিক সংকট মোকাবেলা করা, এমনকি শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার ক্ষেত্রেও গণভোটের আয়োজন করা হয়। বাংলাদেশের ইতিহাসে এর আগেও বেশ কয়েকবার গণভোট অনুষ্ঠিত হয়েছে। তবে আওয়ামী লীগ আমলে 2011 সালে সংবিধান থেকে গণভোটের বিধান বাতিল করে দেওয়া হয়। বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে 1977 সালে। এরপর আরও দুটি গণভোট হয় দেশে। দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের শাসন আমলে 1985 সালে। আর সবশেষ গণভোট 1991 সালে অনুষ্ঠিত হয়েছিল। এই তিনটি গণভোটের পর দীর্ঘ 25 বছর পর আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। তবে এবারের গণভোটের উদ্দেশ্য ভিন্ন। এবারের গণভোট অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। গণভোট নিয়ে ব্যালটে যে প্রশ্ন থাকবে তা হল, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল একে সন্নিবেশিত সংবিধান সংস্কার সম্পর্কিত খসড়া বিলের প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? এর উত্তরে আপনাকে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে। কিন্তু এখানে যত সহজভাবে বিষয়টি সরকার বা দলগুলো উপস্থাপন করছে, বিষয়টি আসলে তার থেকেও জটিল। সরকার গণভোটের ব্যালটে যে 4টি বিষয় যুক্ত করেছে, তাতে ভোটারদের অনেকের পক্ষেই বোঝা সম্ভব নয় আসলে গণভোটে হ্যাঁ দিলে কি পরিবর্তন পাবেন, আর না দিলে কোন কোন পরিবর্তন আসবে না। চলুন দেখে আসা যাক গণভোটে হ্যাঁ জিতলে কতটা বদলানো হবে বাংলাদেশকে। বাংলাদেশের বিদ্যমান সংবিধানে বাংলা ছাড়া অন্য ভাষায় স্বীকৃতি নেই। তবে জুলাই সনদে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। অন্য সব মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হবে। এদিকে বাংলাদেশের নাগরিকরা এতদিন বাঙালি জাতি হিসেবে পরিচিত হলেও সংস্কারের পর পরিচয় হবে বাংলাদেশি। বর্তমান সংবিধান অনুযায়ী সংবিধান রহিত করলে সর্বোচ্চ শাস্তির বিধান ছিল, কিন্তু জুলাই সনদে সেটি বিলুপ্ত করা হয়েছে। এতদিন বাংলাদেশের সংবিধান ছিল বাঙালির জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ। তবে গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধানের মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। বাংলাদেশের বর্তমান সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। জুলাই সনদে সেই অনুচ্ছেদে যুক্ত হবে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। বর্তমান সংবিধানে বর্তমানে 22টি মৌলিক অধিকার রয়েছে। তবে জুলাই সনদে যুক্ত করা হয়েছে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারি হয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরে। তবে সনদে নতুন প্রস্তাবনায় জরুরি অবস্থা জারি করতে হলে মন্ত্রিসভার অনুমোদন লাগবে। শুধু মন্ত্রী না, বরং সেই সভায় বিরোধী দলীয় নেতা উপনেতাও উপস্থিত থাকতে হবে। অর্থাৎ সরকার যে দলই হোক না কেন, সব দল সিদ্ধান্ত নিতে পারবে। এতদিন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হতো সংসদ সদস্যদের ভোটে। সেই ভোট দিতে হতো প্রকাশ্যে। তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে গোপন ব্যালটে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তার নিজ ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন
বর্তমান সংবিধান অনুযায়ী। অথচ জুলাই সনদ বাস্তবায়নের পর প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ করতে পারবেন রাষ্ট্রপতি। কিন্তু এই প্রস্তাব প্রথমে মানতে চায়নি বিএনপি। এদিকে আগে সরকারের অনুমোদনে যে কোনো অপরাধীকে ক্ষমা করতে পারতেন রাষ্ট্রপতি। জুলাই সনদে বলা হয়েছে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার সম্মতি দিলে অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। 2008 সালে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে 4 বার শপথ নিয়েছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রী পদের মেয়াদ ছিল না, তবে জুলাই সনদে বলা হয়েছে এক ব্যক্তি এক জীবনে 10 বছরের বেশি অর্থাৎ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বাংলাদেশের বর্তমান সংবিধানে নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই, তবে জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা সহ এই নিয়োগ প্রক্রিয়ায় সরকারি দল, দ্বিতীয় বিরোধী দলের মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। এতদিন বাংলাদেশের সংসদ এক কক্ষ বিশিষ্ট থাকলেও এবার জুলাই সনদে সেটি দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব করা হয়েছে। সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার সরকারি দল থেকেই নির্বাচিত হয়ে থাকেন। গণভোটে সনদ কার্যকর হলে ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বিরোধী দল থেকে। বর্তমান সংবিধান অনুযায়ী সংসদে এমপিরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হয়। তবে জুলাই সনদে বলা হয়েছে বাজেট ও আস্থা বিল ছাড়া অন্যান্য বিষয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। এতদিন বিদেশের সঙ্গে সরকারের কোনো চুক্তি করতে হলে সংসদের অনুমোদন প্রয়োজন হতো না, তবে জুলাই সনদে বলা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত কোনো চুক্তি করতে হলে সংসদের উভয় কক্ষে তা অনুমোদন করতে হবে। অর্থাৎ সরকারের হাতে বর্তমানে একক কোনো ক্ষমতা নেই। এর আগে নানা নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি থাকলেও এর নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি প্রধানমন্ত্রীর হাতে। এতদিন রাষ্ট্রপতি যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারতেন, তবে জুলাই সনদের এই অংশে বলা হয়েছে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে আপিল বিভাগ থেকে। আপিল বিভাগের বিচারক সংখ্যা সরকার নির্ধারণ করার কথা বলা আছে বিদ্যমান সংবিধানে, তবে জুলাই সনদে বলা হয়েছে প্রধান বিচারপতির চাহিদার ভিত্তিতে বিচারকের সংখ্যা নির্ধারণ করা হবে। আগে হাইকোর্টের বিচারক নিয়োগ প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকলেও জুলাই সনদে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কমিশনের হাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া, প্রত্যেক বিভাগে হাইকোর্টের এক বা একাধিক বেঞ্চ স্থাপন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করা, নিম্ন আদালতের বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ, সুপ্রিম কোর্টে ন্যস্ত করার মতো বিষয়গুলো যুক্ত করা হয়েছে জুলাই সনদে। সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার রোধের ব্যবস্থা বিদ্যমান আইনে না থাকলেও জুলাই সনদে তা যুক্ত করা হয়েছে। এমন আরও বেশ কিছু পরিবর্তন আসবে গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হলে, যা একজন সাধারণ মানুষের পক্ষে বুঝে ওঠা সম্ভব নয়। তাই গণভোটে হ্যাঁ কিংবা না ভোট দেওয়ার আগে ভালোমতো বুঝে নেওয়াটা সকলেরই দায়িত্ব।